আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো করিমগঞ্জ লোকসভায় হাফিজ কৃপা মুখোমুখি উজ্জীবিত গেরুয়া শিবির। নির্বাচন নির্বিঘ্নে শেষ হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভাগ্য এখন ইভিএম বন্দী। উৎকণ্ঠা দিন কাটছে প্রতিদ্বন্দ্বী দল এবং প্রার্থীর। আপাতত করিমগঞ্জ হাইলাকান্দি দুই জেলার রাজনৈতিক শিবির থেকে শুরু করে ভোট উৎসাহী সাধারণ জনগণ হিসেব নিকেশে ব্যস্ত। চায়ের দোকান থেকে শুরু করে কংগ্রেস, বিজেপি, এআইইউডিএফ সহ অন্যান্য রাজনৈতিক দলের কার্যালয়ে চলছে জোর অঙ্ক কষা। বিভিন্ন মহল থেকে ঘন ঘন ফোন আসছে সাংবাদিকদের কাছে। ভোট উৎসাহীরা সাংবাদিকদের কাছে সঠিক খবর জানতে চাইছেন। এক কথায় ভোট চর্চায় এখন মশগুল বরাক উপত্যকার আমজনতা। ভোটের হিসেব সামলাতে অনেকেই বিশেষজ্ঞের ভূমিকায় দেখা যাচ্ছে। মুহূর্তে হিসেব পাল্টাচ্ছে, সকালের হিসেব বদলে যাচ্ছে দুপুরে, আবার দুপুরের হিসেব পাল্টে যাচ্ছে বিকেলে। এভাবেই অঙ্ক কষা চলছে অবিরতভাবে। বিভিন্ন জন নিজেদের মতো করে জয় পরাজয়ের হিসেব মেলাচ্ছে। সব পক্ষের হিসেবের মূল উঠে আসছে মুসলিম ভোটের বিষয়টি। করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের জয় পরাজয় নির্ভর করছে মুসলিম ভোটের উপর, কেননা প্রায় 14 লক্ষ ভোটারের এই লোকসভা কেন্দ্রে 1,97,000 প্রায় 2 লক্ষের মতো মুসলিম ভোট বেশি। এই 2 লক্ষ মুসলিম ভোটাররাই এই লোকসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভাগ্য নিয়ন্ত্রণের ভূমিকায় রয়েছেন। এদের সমর্থনের উপর বিজয়ী প্রার্থীর ভাগ্য অনেকটা নির্ভর করছে। প্রতিবারই দেখা গেছে করিমগঞ্জ লোকসভা আসনের বিজয়ী প্রার্থীর ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে থাকেন করিমগঞ্জ জেলার ভোটাররা। কারণ করিমগঞ্জ জেলায় ভোটারের সংখ্যা অধিক থাকায় কার্যত করিমগঞ্জ জেলা থেকে এই আসনের বিজয়ী প্রার্থীর ভাগ্য নির্ধারিত হয়ে থাকে। ফলে হাইলাকান্দি জেলার রাজনৈতিক মহল মূলত করিমগঞ্জ জেলার দিকে তাকিয়ে আছেন। হাইলাকান্দি জেলার 2টি বিধানসভা আসনের একটি হচ্ছে মুসলিম প্রধান এবং অন্যটি হচ্ছে হিন্দু প্রধান। একইভাবে করিমগঞ্জ জেলার 4টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 2টি হচ্ছে হিন্দু অধ্যুষিত এবং অন্য 2টি হচ্ছে মুসলিম অধ্যুষিত। বিভিন্ন জনের হিসেব নিকেশ থেকে যে চিত্র ফুটে উঠেছে তাতে দেখা যাচ্ছে হাইলাকান্দি জেলার 2টি বিধানসভা কেন্দ্র মিলিয়ে মোট ভোটারের সংখ্যা হচ্ছে প্রায় 4,76,000। এর মধ্যে হিন্দু ভোটার হচ্ছেন প্রায় 1,87,500 জন। অন্যদিকে মুসলিম ভোটারের সংখ্যা হচ্ছে প্রায় 2,87,550। শতাংশের হিসেব মিলিয়ে দেখা গেছে হিন্দু ভোট কাস্ট হয়েছে প্রায় 1,52,900টি। অন্যদিকে মুসলিম ভোট কাস্ট হয়েছে প্রায় 2,37,200টি। হিন্দু মুসলিমের কাস্টিং ভোটে বিজেপি, কংগ্রেস এবং এআইইউডিএফ 3 দল ভাগ বসিয়েছে। অনুমান ভিত্তিক দেখা গেছে এই 3 ভাগের মধ্যে বিজেপি পেতে পারে 1,61,000 ভোট। এই 1,61,000 ভোটের মধ্যে বিজেপি কর্মকর্তাদের ধারণা 15,000-এর মতো মুসলিম ভোট বিজেপি পেয়েছে। অন্যদিকে কংগ্রেস 2,06,200 ভোট পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। হিসেব নিকেশদারীদের ধারণা এআইইউডিএফ 15,000 ভোট পাবে বলে ধরা হয়েছে। এআইইউডিএফের এই প্রাপ্ত ভোট কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংক থেকে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাইলাকান্দি জেলায় হিন্দু মুসলিমের প্রাপ্ত ভোটের যোগ বিয়োগ শেষে দেখা গেছে হাইলাকান্দি জেলায় ভোট প্রাপ্তির হিসেবে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী প্রায় 47,200 ভোটে বিজেপি প্রার্থী কৃপানাথ মালা থেকে এগিয়ে থাকছেন। অন্যদিকে ইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম 15,000-এর মতো ভোট লাভ করে তৃতীয় স্থানে থাকছেন বলে অনুমান ভিত্তিক হিসেবে দেখা গেছে। এক্ষেত্রে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের 3 প্রধান রাজনৈতিক দল কংগ্রেস, বিজেপি এবং এআইইউডিএফের মধ্যে কোন দল বিজয়ী হবে তা নির্ভর করবে করিমগঞ্জ জেলার ভোটের ফলাফলের উপর। কেননা করিমগঞ্জের 4টি বিধানসভার প্রাপ্ত ভোটের নিরিখে কোন দলের প্রার্থী কত ভোটের লিড নিতে পারেন তা নিয়ে বিচার বিশ্লেষণ চলছে। করিমগঞ্জের গেরুয়া শিবিরের দাবি হচ্ছে তারা কম করেও 1,20,000 ভোটের লিড নেবেন। করিমগঞ্জের বিজেপি নেত্রী শিপ্রা গুনের দাবি গেরুয়া দল করিমগঞ্জ জেলা থেকে লক্ষাধিক ভোটের লিড নেবে। এই লিডের সামনে দাঁড়াতেই পারবে না কংগ্রেস দল। ফলে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের ফের সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার সময়ের অপেক্ষা মাত্র। অন্যদিকে ইতিমধ্যেই বিজেপি প্রার্থী কৃপানাথ মালা মুসলিমদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন মুসলমানরা কথা রেখে হাত উজাড় করে ভোট দিয়েছেন তাকে। অন্যদিকে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীও নিজের জয় সম্পর্কে দৃঢ় নিশ্চিত বলে জানিয়ে দিয়েছেন। এছাড়াও হাইলাকান্দি কংগ্রেস শিবিরের দাবি তারা করিমগঞ্জ জেলা থেকে লক্ষাধিক ভোটের লিড নেবেন। অন্যদিকে গেরুয়া শিবিরের মধ্যে 2 জেলার প্রাপ্ত ভোট মিলিয়ে বিজেপি প্রার্থী কৃপানাথ মালা লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হবেন। প্রধান 2 দল কংগ্রেস বিজেপির নেতারা নিজেদের মতো করে হিসেব মেলাচ্ছেন। যদিও সবকিছুর পরে 2 দলের যাবতীয় হিসাব নিকাশ নির্ভর করছে মুসলিম ভোটের উপর।
পদ্ম শিবির এবং হাত শিবির দুপক্ষই তীর্থের কাকের মতো তাকিয়ে রয়েছে মুসলিম ভোটের দিকে। যে প্রার্থী মুসলিম ভোটারদের আশীর্বাদ লাভে সমর্থ হবেন, বিজয়লক্ষ্মী তার গলায় বড়মাল্য পরাবেন বলে আলোচনা চলছে। করিমগঞ্জ জেলা থেকে লাভ করা প্রার্থীর লিড এবং হাইলাকান্দি জেলা থেকে লাভ করা লিডের যুগ বিয়োগ শেষে যে প্রার্থী এগিয়ে থাকবেন তাকেই করিমগঞ্জ লোকসভা আসনের সাংসদ হিসেবে নির্বাচিত ঘোষণা করা হবে। এক্ষেত্রে বিজেপি প্রার্থী কৃপানাথ মালা অথবা কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী যে কেউ জয়ী হতে পারেন, কারণ ভোট পরবর্তীতে যে চিত্র ফুটে উঠেছে তাতে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে কংগ্রেস বিজেপির মধ্যে জোর প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এখন সময় বলবে ভানুমতির খেলায় শেষ হাসি কে হাসবেন। অপরদিকে করিমগঞ্জ নগাঁওয়ে যথেষ্ট বিরোধী চ্যালেঞ্জের মুখে বিজেপি, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। নির্বাচনে বিরোধীর অস্তিত্ব নেই, এই স্লোগান থেকে অবশেষে খানিকটা হলেও সরে এলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি স্বীকার করলেন যে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে 5টির মধ্যে 3টিতে জয় নিশ্চিত হলেও নগাঁও ও করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে বিরোধীরা কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করে দিয়েছে বিজেপিকে। মুখ্যমন্ত্রী এদিন বলেন 22 মার্চ থেকে তিনি নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। প্রতিদিন তিনি 50-60 হাজার লোকের সঙ্গ পেয়েছেন, ফলে কোথাও তিনি বিরোধীর অস্তিত্ব রয়েছে বলে প্রত্যক্ষ করেননি। তবে তিনি স্বীকার করে নিয়েছেন দ্বিতীয় পর্যায়ের ভোটে নগাঁও ও করিমগঞ্জে বিরোধীরা বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়েছে, তবে শেষমেশ বিজেপি জিতবে এটাও প্রত্যয়ের সঙ্গে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেছেন যোরহাটে বিজেপির জয় নিয়ে সংশয়ের কোনো স্থান নেই, কারণ যোরহাট অসমিয়ার আসন। গত শুক্রবার দ্বিতীয় দফার ভোট হয়েছে, এর পরদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন 5টির মধ্যে 4টিতে জয় নিশ্চিত, 1টিতে তুমুল লড়াই হবে, তবে এই একটি আসন কোনটি তা খুলসা করেননি তিনি। এর পরদিন অর্থাৎ রবিবার হিমন্ত বিশ্ব শর্মা মানলেন করিমগঞ্জ ও নগাঁওয়ে বিরোধীরা বিজেপিকে কঠিন লড়াইয়ের মুখে ফেলে দিয়েছে। রবিবার তৃতীয় পর্যায়ের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে এই মন্তব্য করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। কুকরাঝাড় কেন্দ্রের ইউপিপিএল প্রার্থীর সমর্থনে এদিন মুখ্যমন্ত্রী 3টি নির্বাচনী প্রচারে অংশ নেন। মুখ্যমন্ত্রী বলেন দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে 2টি কেন্দ্রে বিরোধীর চ্যালেঞ্জের মুখে পড়েছে শাসক দল। নগাঁও ও করিমগঞ্জ কেন্দ্রে যে বিজেপি প্রার্থী কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে সে কথা তিনি স্বীকার করে নেন। তার দাবি তৃতীয় পর্যায়ে বিজেপি মিত্র দল 3টি কেন্দ্রে জয়ী হবে। অপরদিকে প্রত্যাশার চেয়ে বেশি মুসলিম ভোট পড়েছে পরিমলের পক্ষে। বিজেপির পর্যালোচনা বৈঠকে উঠে এলো চিত্র, মন্ত্রী হয়তো জিতবেন তবে কম ভোটে, বললেন আমিনুল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এবং আসামের হিমন্ত বিশ্ব শর্মার সরকারের উন্নয়নের কর্মযজ্ঞে ভরসা রেখে শিলচর লোকসভার মানুষ এখানকার বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে বিপুল ভোটে জেতানোর পক্ষে রায় দিয়েছেন। বিজেপির তৃণমূল স্তরের বুথ কর্মী থেকে শুরু করে মণ্ডল এবং জেলা কমিটির এক পর্যালোচনা বৈঠক থেকে এই অভিমত উঠে এসেছে। শিলচর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর ভোট প্রাপ্তির অঙ্ক নিয়ে এই পর্যালোচনা বৈঠক ডাকা হয়েছিল। সেখানে দেখা গেছে শিলচরের মোট 13 লক্ষ ভোটের মধ্যে শুক্রবারের নির্বাচনে ভোট পড়েছে 10 লক্ষের মতো। বৈঠকে বুথ ওয়ারি হিসেব অনুযায়ী গণনার সময় পরিমল শুক্লবৈদ্যের ভোট পাওয়ার সংখ্যা দাঁড়াতে পারে 6.5 থেকে 7 লক্ষের মধ্যে। বাকি 3 থেকে 3.5 লক্ষ ভোট ভাগাভাগি হবে কংগ্রেস এবং তৃণমূল প্রার্থীর মধ্যে। বৈঠকে বিস্তারিত পর্যালোচনার সময় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হলে গুরুত্বপূর্ণ যে ইস্যুটি উঠে এসেছে সেটা হলো শিলচর লোকসভা কেন্দ্রে এবার বেশ বড় অঙ্কের ধর্মীয় সংখ্যালঘুর ভোটও বিজেপির পক্ষে গিয়েছে। জানা গেছে লোকসভা কেন্দ্রের একাধিক ভোট কেন্দ্রে বিরোধী দলের পোলিং এজেন্ট পর্যন্ত ছিলেন না। এ থেকেই প্রমাণিত হয় বিরোধীরা নাম খাওয়াস্তে লড়াইয়ের জন্য মাঠে নেমেছিলেন। পরিমলের পক্ষে এত সমর্থন জুটানোর পেছনে আরও যে কিছু বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সেটা হলো নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বাঙালি হিন্দুদের মধ্যে যে খটকা ছিল সেটা দূর করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আশ্বাসের উপর ভরসা রেখেছেন এই অঞ্চলের মানুষ। তাছাড়াও ডিভোটার নিয়ে বরাক উপত্যকার বহু মানুষ নানাভাবে নির্যাতনের শিকার হলেও হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি ক্ষমতায় এলে 6 মাসের মধ্যে এই বিষয়টির সুরাহা করা হবে বলে যে আশ্বাস দিয়েছেন তাতেও ভরসা রেখেছেন এই অঞ্চলের ভোটাররা। বিজেপির প্রদেশ কমিটির সম্পাদক কনাথ পুরকায়স্থ অবশ্য বলেছেন পরিমলের প্রতি এত বিপুল সমর্থনের পেছনে রয়েছে বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজের গতিশীলতা। সার্বিকভাবে শিলচরের ভোটাররা যে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন তাতেই প্রমাণিত হচ্ছে। তৃতীয়বারের মতো দিল্লিতে ফের ক্ষমতায় আসছে গেরুয়া দল। ধর্মীয় সংখ্যালঘুদের বিপুল সমর্থনের প্রসঙ্গটি উল্লেখ করে কোনাথ বলেছেন ভোটাররা এখন ভোট প্রয়োগের আগে সরকারের উন্নয়নমূলক কর্মসূচি যাচাই করে দেখেন। ধর্মীয় সংখ্যালঘুদের বিজেপিমুখী হওয়ার এই নতুন প্রবণতায় আগামী দিনে বরাক উপত্যকার রাজনীতিতে এক নতুন সমীকরণের সৃষ্টি করবে।
পর্যালোচনা বৈঠকের ফলাফল বিজেপির অনুকূলে যাবে এটা ধরে নিয়েই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভোটের পরদিনই বলেছেন, দ্বিতীয় দফার 5টি আসনের মধ্যে 4টি আসনে বিজেপির জয় নিশ্চিত। এর মধ্যে অবশ্যই শিলচরও রয়েছে। এককালের বিজেপি বর্তমানে কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর অবশ্যই এই পর্যালোচনা বৈঠকের ফলাফলকে উড়িয়ে দিয়েছেন। তিনি মনে করেন পরিমল শুক্লবৈদ্য জিতলেও সামান্য ভোটের ব্যবধানেই জিততে পারেন। তার স্পষ্ট বক্তব্য হলো, 8 বছর মন্ত্রী থাকার পর পরিমল শুক্লবৈদ্য বরাকের উন্নয়নে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেননি। শুধু তাই নয়, বরাকবাসীর হয়ে একটি দাবি দেওয়া তিনি মন্ত্রিসভার বৈঠকে কখনোই উত্থাপন করেননি। বিজেপির রাজনীতি হচ্ছে ভাগ করে ভোগ করা। এই নীতিতে শিলচরের মানুষ আদৌ আস্থা রাখেন না। তাই ভোটের ফলাফল বিজেপির অনুকূলে গেলেও কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হবে। তৃণমূলকে অবশ্য তিনি ধর্তব্যের মধ্যেই আনেননি। আমিনুল বলেছেন, বিজেপি ধর্মীয় সংখ্যালঘুদের ভোট পেয়েছে বলে যে দাবি করেছে তার কোনো বাস্তব ভিত্তি নেই। 4 জন ইভিএম খুললে বিষয়টি স্পষ্টভাবে ধরা পড়বে। তার দাবি, শিলচরের 4 লক্ষ সংখ্যালঘু ভোটের মধ্যে 80% ভোট কংগ্রেস প্রার্থীর অনুকূলে গিয়েছে। তারা এ পর্যন্ত যে খবরাখবর পেয়েছেন তাতে স্পষ্ট, পরিমল 7 লক্ষ ভোট পেতেই পারেন না। অপরদিকে নবম ও দশম শ্রেণীর পাঠ্যসূচি ও পরীক্ষার পদ্ধতিতে বড় ধরনের রদবদল ঘটালো আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ সেবা। গণিত ও বিজ্ঞানে পাঠ্য বইয়ের বাইরে থেকেও প্রশ্ন আসতে পারে। পাঠ্য বইয়ে উদাহরণ ও রেফারেন্স থেকেও প্রশ্ন থাকবে। বিষয় সম্পর্কে ছাত্রছাত্রীদের গভীরতা যাচাই করতে এই পদ্ধতি চালু করতে চাইছে সেবা। সমাজবিজ্ঞানের ক্ষেত্রেও এই প্রশ্নপত্রে এই পরিবর্তন আনা হবে। ইংরেজি ও অন্য ভাষা বিষয়ের ক্ষেত্রেও নির্ধারিত অধ্যায় থেকেই প্রশ্ন আসবে এমনটা নয়। নতুন শিক্ষানীতির অধীনে এই পরিবর্তন বলেও সেবার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই নবম শ্রেণীর পাঠ্যক্রমে ঐচ্ছিক বিষয় হিসেবে জুড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স। সেবা চলতি শিক্ষাবর্ষ থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে পরীক্ষা ব্যবস্থায় কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। এক বিজ্ঞপ্তি মারফত এই কথা ঘোষণা করেছে সেবা। পরিষদের বিজ্ঞপ্তি অনুসারে চলতি শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণী এবং 2025-26 বর্ষ থেকে দশম শ্রেণীতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স নামের নতুন ঐচ্ছিক বিষয় যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নতুন ঐচ্ছিক বিষয় বইয়ের PDF সংস্করণ পরিষদের ওয়েবসাইট www.sebaonline.org-তে উপলব্ধ হবে। একইভাবে পাঠ্য বই ডাউনলোডও করা যাবে। সমান্তরালভাবে পাঠ্য বই পাওয়া যাবে খোলা বাজারেও। এছাড়া সেবার ওই বিজ্ঞপ্তি অনুসারে চলতি শিক্ষাবর্ষ থেকে সব বৃত্তিমুখী পাঠ্যক্রমের ব্যবহারিক নম্বর হবে 50%। অন্যান্য বৃত্তিমুখী বিষয় গার্মেন্ট ডিজাইনিং, উডক্রাফট, মিউজিক, নৃত্য, যোগ, শারীরিক শিক্ষা, ফাইন আর্টস, গৃহবিজ্ঞান ইত্যাদিতে 50% ব্যবহারিক নম্বর সন্নিবিষ্ট হবে। অবশ্য কম্পিউটার বিজ্ঞান এবং বাণিজ্যিক ব্যবহারিক নম্বর আগের মতোই 30% থাকবে। এদিকে নবম এবং দশম শ্রেণীর ব্যবহারিক পরীক্ষাগুলো জেলা পর্যায়ের অভ্যন্তরীণ পরীক্ষা কমিটি নিয়ন্ত্রণ করবে। কেন্দ্রভিত্তিক ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করার নিয়ম এবার থেকে শেষ হয়ে যাবে বলে সেবার ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অন্যদিকে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা MCQ এবং বর্ণনামূলক প্রশ্নের 2টি ভাগে পরীক্ষার্থীর পাশ করা বাধ্যতামূলক। এদিকে আগামী হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় OMR শিট A, B, C এবং D হিসাবে 4টি সেট থাকবে। ইংরেজি এবং অন্যান্য ভাষাকেন্দ্রিক বিষয়গুলোর প্রশ্ন পাঠ্য বইয়ের অধ্যায় থেকে আসাটা বাধ্যতামূলক নয়। প্রশ্নগুলো শৈক্ষিক মান বৃদ্ধির জন্য সন্নিবিষ্ট করা হবে। বিজ্ঞান এবং গণিতের প্রশ্নগুলো পাঠ্য বই থেকে সরাসরি তুলে দেওয়া হবে না। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।